আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন, দেশ জুড়ে অবরোধ আজ। এদিকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতা এখন আইসিইউতে। আর থাকছে নতুন এবং নিরপেক্ষ ইসির অধীনে নতুন নির্বাচনের দাবি। এবং সবশেষ জানিয়ে দেব, কোটা আন্দোলনে না যেতে দাবির হলে হলে ছাত্রলীগের নির্দেশনা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে জোর আন্দোলন করে যাচ্ছেন দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই আন্দোলনে অঘোষিতভাবে কয়েকদিনের মতো গতকাল শনিবার ও রাজধানীর দেশের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। তাতেই সারা দেশে সড়ক যোগাযোগ বেহাল দশা। এত কাজ না হয় আজ রোববার তারা ঘোষণা দিয়ে মহাসড়ক অবরোধ নামেছেন। আর রাজধানীতে তারা কর্মসূচি দিয়েছেন বাংলা ব্লক। দাবি আদায়ে প্রয়োজনে হরতাল কর্মসূচিরও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। এত আন্দোলনের পরও কোটা নিয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই আন্দোলনকে ন্যায্য ও যৌক্তিক উল্লেখ করে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। অন্যদিকে আন্দোলনে অংশ নিতে গতকালও শিক্ষার্থীদের ছাত্রলীগের বাধা দিয়েছে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে গতকাল বিকেলে অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেওয়ার আগে জাতীয় জাদুঘরের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করেছিল, তবে তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয়নি। শাহবাগ অবরোধের ফলে চারপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। 1 ঘন্টা অবরোধ শেষে বিকেলে 5:30টায় নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। আর বেলা 3টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা রায়সাহেব বাজার পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাঁতীবাজার মোড়ে গিয়ে অবস্থান নেন। 2.5 ঘন্টা তাঁতীবাজার মোড় অবরোধের ফলে সদরঘাট, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। গত 5 দিনের মতো গতকালও রাজধানীর বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ শেষে পার্শ্ববর্তী সড়ক মহাসড়কেও অবরোধ নেন। এতে করে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য রাজধানীর সঙ্গে সড়কের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। আন্দোলনকারীরা বলছে, যদি দাবি আদায়ের তাই সরকার সম্মত না হয় তাহলে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারা বাংলাদেশেই অবরোধ ঘোষণা করা হবে। এদিকে সরকারের ক্ষমতা এখন নড়বড়ে। এখন এক প্রকার আইসিইউতে রয়েছে। একজন নাম অপ্রকাশে ঐচ্ছুক একজন বিশ্লেষক বলেন, সরকার এখন যে অবস্থাতে রয়েছেন খুবই নাজুক অবস্থা। একদিকে শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন, অন্যদিকে সরকারি কর্মচারীদের আন্দোলন। সারা দেশ জুড়ে আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে। শুধু এখানেই শেষ নয়, বিদেশি ব্যবসায়ীরা এদেশের সাথে ব্যবসা করতেও আসতে চাচ্ছে না। তারা বলছে এদেশে রিজার্ভ নেই, রিজার্ভটাকেও এই দুর্নীতিবাজরা খেয়ে ফেলছে। তারপর কিছুদিন পরই সরকারি আমলাদের দুর্নীতি বেরিয়ে আসছে। তার পেছনে রয়েছে এই মাস্টারমাইন্ড, এই ফ্যাসিবাদী সরকারের নেতাকর্মীরা। হয়তোবা চাপ পড়লে এই রাগবলরাও বেরিয়ে আসবে। বিরোধী দলগুলো পজিশন মতো অবস্থান ঠিক করে নিচ্ছে। সময় মতো তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এদিকে ভারতকে করিডোর দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। রেল করিডোর, যে রেল কিনা বাংলাদেশের উপর দিয়ে ভারতের এক রাজ্য থেকে আর এক রাজ্য যাবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে রেল করিডোর দিলেও ভারত থেকে বাংলাদেশের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারেনি। সামান্য মাত্র কয়েক কিলোমিটার জায়গা, বাংলাদেশ থেকে ভারতের উপর দিয়ে ভুটান, বাংলাদেশ থেকে ভারতের উপর দিয়ে নেপাল, এই ট্রানজিটটুকু আদায় করতে সম্মত হয়নি। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল করিডোর, যা এদেশের মানুষ কখনো মেনে নেবে না বা মানবে না। আর এটা যদি কার্যকর হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি ধরবে এদেশের ভেতরে। আর এই সরকারের জন্য এটা হবে ভয়ানক এক পরিণতি। অর্থনৈতিক বিশাল এক ধাক্কার সম্মুখীন রয়েছে সরকার। প্রতিনিয়তই রাজস্ব আয়ের খাতে আয় কমছে, রিজার্ভ কমছে,
কোনোভাবেই দুর্নীতিবাজরা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই হিসাবের সাথে দেশের রিজার্ভ হিসাব কোনোভাবেই মেলাতে পারছে না, যার কারণে রিজার্ভ এখন ভাটা পড়ছে। আর এই রিজার্ভ এবং দেশের অর্থনীতি সরকারকে আরও তলানিতে নিয়ে ঠেকেছে। তো সর্বশেষ অবস্থান মতে যতটা বোঝা যাচ্ছে যে সরকার এই মুহূর্তে খাদের কিনারায় রয়েছেন। যদি কেউ একটা বড়সড় ধাক্কা দেওয়া যায় তাহলে এই সরকার পড়ার সম্ভাবনাই বেশি। এদিকে নতুন এবং নিরপেক্ষ ইসির অধীনে নতুন নির্বাচনের দাবি ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন এবং নিরপেক্ষ ইসির অধীনে নতুন নির্বাচনের দাবি করেছেন, যিনি 200টিরও বেশি মামলায় মুখোমুখি হয়েছেন এবং এর মধ্যে কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তা আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে বন্দী ইমরান খান একটি নতুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলছেন, পুরো দেশ জানে 2024 সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ বিশ্বাসী হিসাবে আমি প্রকৃত স্বাধীনতা সংগ্রামের অবিচল থাকব। প্রায় 1 বছর বন্দি থাকা সত্ত্বেও এবং প্রচণ্ড গরম সহ্য করেও আমি কখনোই আমাদের সময়ের অত্যাচারীদের কাছে নথি স্বীকার করব না। আমি জেলে মরতে প্রস্তুত, কিন্তু যতদিন আমি বেঁচে থাকব আমি এই যুদ্ধে লড়ব। খান জেলে থেকে একটি বার্তায় বলছেন, যা গত শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল। পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের 71 বছর বয়সী প্রতিষ্ঠাতা ইতিমধ্যেই গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে মাদার অফ অল রিগিং এর সাক্ষী বলে দাবি করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী দলগুলিকে পাকিস্তান মুসলিম নওয়াজ লীগ এবং পাকিস্তান পিপলস পার্টির ম্যান্ডেট চোর হিসেবেও আখ্যায়িত করেছেন। ইমরান খান আরও বলছেন যে ভোট কারচুপি এবং পিএলএমএন পিপিপি জোট শক্তিশালী সামরিক সংস্থার আশীর্বাদে সম্ভব হয়েছিল। খান বলেন, এই কারচুপি তদন্ত হলে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে 6 ধারায় বিচার করা হবে। খান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যদি প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা তার মামলায় ন্যায় বিচার না দেন এবং সামরিক সংস্থা আদিয়ালা জেল এবং তার মামলার বিষয়গুলি থেকে সরে না আসে তবে তিনি অনশনে যাবেন। এছাড়া খান এও বলেন, দেশ বর্তমানে জঙ্গলের রাজার নিয়ন্ত্রণে রয়েছে, প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ সর্বনাশ করেছে। পূর্বে পাকিস্তানের একটি হাইব্রিড ব্যবস্থা ছিল, এখন এটি স্বৈরাচারের মুখোমুখি এবং কুসংস্কার এর প্রতিহিংসার তাদের কর্মকে চালিত করে। পাকিস্তানের বাকি অংশের মতো আদিয়ালা ও জেলও তাদের নিয়ন্ত্রণে এবং জেলের সুপারিনটেন্ডেন্ট গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেন, যিনি অভিযোগ করেন।